রাষ্ট্রীয়ভাবে এসআইআর, সাংবিধানিক এসআইআর না হয়ে কেমন একটা যেন মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক এসআইআর চলছে। ক্ষমতাশালী প্রভাবশালীরা নিজেদের মন মতো করে অনেকের নামকে হয়তো কেটে বাদ দিয়ে দেবে বা অনেকের নাম ইচ্ছা মতো করে ঢুকাবে, এরকম একটা পরিকল্পনা যেন চলছে, এরকম একটা কানাখোনা যা চলছে। যদি এটা হয়ে থাকে এটা চরম অন্যায়, এটা অনুচিত, এটা হওয়া কোনোভাবেই সংবিধানের পক্ষে নয়, দেশের পক্ষে নয়, গণতন্ত্রের পক্ষে নয়, এটা সংবিধান বিরোধী কাজ হবে। পাশাপাশি আজকে এমনও কথা শোনা যাচ্ছে নাকি অনেক ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড হয়েছে, সেগুলোকে বাদ দিবার চেষ্টা চলছে। আধার কার্ড, ভোটার কার্ড ভুয়ো হয় কি করে? আধার কার্ড, ভোটার কার্ড দেয় কারা? আধার কার্ড, ভোটার কার্ড দেয় তো অফিসাররা। তাহলে একটা ভুয়ো আধার কার্ড কারা দিল? একটা ভুয়ো ভোটার কার্ড দিল কারা? আর যদি ভুয়োই হয় তাহলে 2021 ওই কার্ডে ভোট দিল, 2024 ওই কার্ডে ভোট দিল, সব দলকেই তো ভোট দিয়েছে, যার যেটা পছন্দ। তাহলে সেই কার্ডগুলো দ্বারা ভোট হলো, তখন ভাবা হয়নি কেন? আর একটা সিস্টেম আমাদের গাফলতি বলি বা এটা ইচ্ছা করে করা হয়নি কি জানি না, এখন আমাদের দেশ অনেক উন্নত হয়েছে। কেউ যখন মারা যায় সে কবরে যাক আর শ্মশানে যাক, যার যেটা পছন্দ, যার যেটা ধর্মের নিয়ম, সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। ডেথ সার্টিফিকেট নির্বাচন কমিশনারকে দিয়ে দিলে তো সঙ্গে সঙ্গে তার নামটা মৃত্যুতে বাদ পড়ে যায়। বিবাহ হওয়ার পরে রেজিস্ট্রি হচ্ছে, সেই রেজিস্ট্রি কার্ড দিয়ে দিলে তো তার নামটা বাদ পড়ে যায়। এগুলো ইচ্ছা করে করেনি বা গাফলতির জন্য করেনি বা কেন করেনি সেটা নির্বাচন কমিশনার বা এই দায়িত্বে যারা আছে তারাই বলতে পারবে। কিন্তু আজকে একটা লোকের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তাকে যদি কেউ বলে এটা ভুয়ো, এটা ভুল, তাহলে কিন্তু এটা চরম একটা অন্যায়ের কথা, এটা সংবিধান বিরোধী কথা, দেশ বিরোধী কথা। এর জন্য ধরা উচিত যারা এই কার্ড করেছে, যারা এই কার্ড সই করছে, যে দপ্তর থেকে এসছে, তার জন্য তারা দোষী হবে। আর একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরি, যেটা অনেকেই দেখছি হয়তো খেয়াল করছে না বা আমার বলা ভুল হচ্ছে কি জানি না। বলছে 2002 যদি কারো নাম থাকে তাকে 2025-এর এসআইআর এর জন্য কোনো ডকুমেন্টস দিতে হবে না, তার নাম উঠে যাবে। বা 2025-এ যদি কারো বাবা মা বা আব্বা আম্মার নাম থাকে তাকেও কোনো কাগজ দিতে হবে না, তার এসআইআর 2025-এ নাম উঠে যাবে। আমার বক্তব্য এই জায়গায়, 2025-এ ভোটার তালিকাতে নাম কার আছে কার নাই, এই নামের লিস্টটা আছে কার কাছে? গভর্নমেন্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে, ভোট প্রক্রিয়া যারা করে তাদের কাছে। এখন তিনারা যদি কারো ইশারায়, কারো খুশি করার জন্য কোনো নামকে যদি বাদ দিয়ে দেয়, তার জন্য সাধারণ মানুষ কি করতে পারবে? এই ভোগান্তি কেন সাধারণ মানুষের হবে? কেন সাধারণ মানুষ এই পেরেশানে পড়বে? কোন একটা কথা যেন আজকে মাথার মধ্যে ঢুকছে। পৃথিবীর একজন স্বৈরাচারী জালিম বাদশা ছিল হিটলার, তার নাম। হিটলারের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সে নাকি বলেছিল মানুষকে এত পেরেশানে রাখো, এত জুলুম করো, মানুষ যেন মনে করে বেঁচে আছি, এটাই আমার জন্য যথেষ্ট স্বাধীনতা। আজকে আমরা দেখছি কেন্দ্রে যে থেকে সরকার এসেছে সেই থেকে কখনো নোটবন্দির নামে, কখনো জিএসটির নামে, কখনো আধার লিঙ্কের নামে, কখনো এ কাজের নামে, কখনো ও কাজের নামে, একটার পর একটা পুরো দেশের মানুষকে পেরেশানে রেখেছে। কখনো কৃষকদের বিরুদ্ধে বিল, কখনো শরিয়াত ইসলামের উপরে আঘাত, কখনো এসসি এসটিদের উপরে আঘাত, কখনো দলিত সমাজের উপরে আঘাত। এই যে অত্যাচার, এটা কি সেই হিটলারের কথার বাস্তব রূপ হচ্ছে যে এত পেরেশানে রাখো যাতে মানুষ মনে করে যে আমি বেঁচে আছি, এইটুকুই যথেষ্ট? হ্যাঁ, আজকে আমরা ভারতীয়, আমরা দেশকে স্বাধীন করা হয়েছে ৭৯ বছর, আজকে মানুষকে এত পেরেশানের মধ্যে পড়তে হবে? অতএব এটা চরম অন্যায় হচ্ছে। এই বিষয়ে প্রত্যেকটা ধর্মপ্রাণ, এই সংবিধান প্রাণ, প্রতিটা ধর্মের মানুষ, সম্প্রীতি প্রেমীর মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ, সবাইকে বলবো রাজনীতির দলের ঊর্ধ্বে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই এসআইআর এর যদি দেশের সিস্টেম অনুযায়ী বিগত দিন যেমন হয়েছে সেইভাবে যদি হয় তাহলে এর বিরোধী করার প্রশ্ন নেই। আর যদি ইচ্ছা করে জুলুম টুলুম করে বা নাম ইচ্ছা করে বাদ দেয়, পক্ষপাতিত্ব হয় বা কোনো জাত ধর্মকে দেখা হয়, তাহলে কিন্তু এটা অন্যায় হবে। তাহলে সবাই সংগঠিত ঐক্য হয়ে তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সোচ্চার হওয়া উচিত, আন্দোলন গড়ে তোলা উচিত, রোকা উচিত। পাশাপাশি এটা বলবো, আজকে রাজ্য সরকার পশ্চিম বাংলার মানুষকে
বড় বিপদের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে গিয়ে এসআইআর হতে দেবো না। আজকে এসআইআর হচ্ছে। তিনি বেঁচে আছেন না মরে গেছেন, এই বিষয়টা তিনার বক্তব্য দ্বারা একটু প্রকাশ হলে ভালো হতো। আমরা তো দেখছি তিনি রয়েছেন, কিন্তু আজকে তিনি কোথায়? কেন কর্ণাটকের মতো সম্ভবত যেখানে বিল পাস করে এসআইআর কে রুকা হয়েছে, সেখানে কেন রাজ্যসভায় তিনি বিল পাস করে এসআইআর কে রুকলেন না? কেন তিনি 90,000 কর্মী দিচ্ছেন, অফিসার দিচ্ছেন এসআইআর করার জন্য? তিনি তো বলতে পারতেন যে আমি কোনো অফিসার দেব না। এবং 2,21,00,000 টাকা কম, এই 221 কোটি টাকা, 221 কোটি টাকা কম বেশি খরচ করছে এই এসআইআর অফিসারদের কাজের জন্য। কেন রাজ্য সরকার এটা করছে? তাহলে দিদি মোদির সেটিং হয়ে বাংলাকে আজকে ধ্বংসের দিকে ঠেলছে, বাংলার মানুষের আজকে আতঙ্কের দিকে ফেলেছে, বাংলার মানুষ আজকে বড় পেরেশানের মধ্যে পড়ছে। তবে আমি বলবো, আতঙ্কে পড়ে নার্ভাসহীন হয়ে এই সমস্যার সমাধান হবে না। এর সমস্যার সমাধানের জন্য বড় ঠান্ডা মস্তিষ্কে বুদ্ধিপন্থার সাথে সংবিধানের ডায়েরির মধ্যে থেকে কাগজপত্র জোগাড় করুন এবং বুথ লেভেলে যারা এসআইআর করতে আসবে বিএলআরও, তাদের বিষয়ে প্রশ্ন করুন, তাদের নাম অ্যাড্রেস জানুন, তাদের তথ্য রাখুন। যদি আপনাকে কোনোভাবে কোনো দিক দিয়ে বঞ্চিত করা হয়, মানে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া মানে একনায়কতন্ত্র করে, তাহলে তার বিরুদ্ধে আইনে লড়াই করার একটা জায়গা থাকবে। আপনি আইনে লড়াই যখনই করবেন, তাহলে আপনি যে আপনার উপর জুলুম হয়েছে এটা পুরো সমাজ দেশ জানতে পারবে। অবশ্যই মানবতা প্রেমী মানুষ আপনার পাশে দাঁড়াবে, আমরাও আপনাদের পাশে দাঁড়াবো। অ্যাকচুয়ালি উনি সমাজের ওই শ্রেণীর মানুষের কাছে বুদ্ধিজীবী হলেও হতে পারে যারা এই মাইন্ডের লোক, এই মেন্টালিটির মানুষ, এই মেন্টালিটির লোক যারা নিজেরা সন্ত্রাস আর অপরকেও দেখে কালো চশমা পরে সন্ত্রাস। ইসলাম সন্ত্রাস মুক্ত করেছে। ইসলাম সমাজে জাস্টিস, ইনসাফ, ইনসানের ন্যায়, সভ্যতা, মানবতা প্রতিষ্ঠিত করেছে। আজকে নারীর জাত বলতেও বড় খারাপ লাগে, নিজেরা নিজেদের দিকে যদি তাকায় যে সে কতটা নিজে অসভ্য, বর্বর, জালিম, সে নিজেও বুঝতে পারে। আয়নার সামনে ওই তিলোত্তমা, না কি নাম বললেন যেন, তিলোত্তমা মজুমদার, এক তিলোত্তমা বোন তো মানুষের জন্য জীবন দিল, আর এই তিলোত্তমা মজুমদার নাম এক হলো, কিন্তু এ যে সমাজের জন্য একটা মানে কত বড় কীট, কত বড় ফেতনা, এটা আজকে বুঝে। এরা এইসব বক্তব্যগুলো দিয়ে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে এবং এরা আতঙ্কিত ইসলামকে নিয়ে। কারণ ইসলামের আদর্শের কাছে, ইসলামের জাস্টিস ইনসাফের কাছে, ইসলামের মানবতার কাছে, ইসলামের প্রেমের কাছে এই সকল অসভ্য, বর্বর, চরিত্রহীন, জালিম, বদমাইশেরা এরা আজকে মুখ থুবড়ে পড়ছে সমাজের কাছে। এদের অন্যায়, এদের যে এরা যে সমাজ বিরোধী, সেটা ইসলামের আলোর কাছে প্রকাশ হয়ে যায়। তাই এরা রাগ মিটাবার জন্য এইসব কথাগুলো বলে। একটা ব্যক্তি যদি কেউ অন্যায় করে, তার বিষয়ে যদি বলা হয়, সেটা ভিন্ন বিষয়। কেউ মুসলমান দাবি করে যদি অন্যায় করে, অবশ্যই অন্যায়কে অন্যায় বলতে হবে। কিন্তু এরা সমাজে বুদ্ধিজীবী নয়, এরা বুদ্ধিজীবী তাদেরই সমাজে ওই শ্রেণীর যারা মানুষ, যারা এদের মতো সমাজে সন্ত্রাসী, দাঙ্গা, খুনি, লুট, মারপিট, কাটাকাটি করছে, যারা দেশকে শেষ করছে, সেই শ্রেণীর মানুষের বুদ্ধিজীবীরা, এছাড়া অন্য কিছু নয়। তবে এবিপির মতো একটা লাইফে এরকম একটা বক্তব্য চলছে, এবিপির যারা লাইভ চালাচ্ছে তারা কি এই সমাজ বিরোধীদের সাপোর্ট করে? আর যদি সাপোর্ট করে, তাহলে আমাদেরও বলতে বাধ্য হব যে এবিপিও আজকে সমাজের বুকে একটা সম্প্রীতি নষ্ট হবে এমন কথাকে ছড়াচ্ছে, সেটা একটা অন্যায় কাজ করছে। এটা এবিপির যারা দায়িত্বে, তাদেরকে ভাবার জন্য অনুরোধ করব, কেন আপনাদের একটা সমাজে বিশাল নাম আছে। মাত্র 1 লক্ষ, কেন লোক আর নেই নাকি, কমে যাচ্ছে? অ্যাকচুয়ালি একটা লোকের নাম যদি সত্যি বাদ যায়, সে যদি নাগরিক হয় এবং তার উপরে যদি জুলুম হয়, তার উপরে যদি জাস্টিস না হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন কমিশনার যখন এই কাজটা করছে, তাদেরকে তো কৈশরিয়া দরকার। কিন্তু এই যে ঘেরাও টেরাও, এগুলো একটা গরম করার কথা। এটা গরম এই জন্য করতে চাইছে, আমার মনে হয় দিল্লিকে যেভাবে কেজরিওয়াল বিজেপির হাতে তুলে দিয়ে সাইড হয়ে গেল, ঠিক মনে হয় রাজ্য সরকারও বিজেপির হাতে বাংলাকে তুলে দিবার জন্য রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যেতে চাইছে। কেন
যখনই কোনো অফিসারের উপর হামলা হয়ে যাবে, দলের একটা মাথায় যদি বলে ঘেরাও করো, তাহলে কর্মী সাধারণ হয়তো মারপিট করে ফেলবে। তখনই দেখা যাবে একটা রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। রাষ্ট্রপতি শাসন হলে তখন বিজেপির মতো করবে, তাদের সব হাতে চলে যাবে। এরকম একটা হয়তো ইশারা করছে এরা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে এখন এসআইআরটাকে নিয়ে অতি সত্য কথা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ কিন্তু আতঙ্কে পড়ে গেছে। কিন্তু আমার মাথায় ঢুকছে না মুসলিম ভাইরা কেন আতঙ্কে পড়বে। কথা বুঝে আসছে, এটা দেখছি আদৌ পড়ছে কি আমি জানি না, কেন আমার সামনে যারা আছে আমি জিজ্ঞেস করছি কি আতঙ্ক, না আমার কেন আতঙ্ক, আমার দাদু এখান থেকে রয়েছে, আতঙ্ক হওয়ার কি আছে। আর মুসলমানরা ভোট দেয়নি এটা বললে হবে না। আমি অনেক আগেও বলেছি মুসলমানদের ভোটটা যেন একটা বড় ঈদ, এত খুশিরা হয়। তাহলে সেই জায়গায় তারপরও এটা একটা তো বাইনারি করতে চাইছে। মোদি বলছে মানে বিজেপি বলছে এসআইআর করে মুসলমানদের নাম বাদ দেবো, বাংলাদেশি ঘুষপিটিয়াদেরকে বাদ দেবো। এই সুযোগে এরাও যেন মনতে চাইছে যে এসআইআর যেন আমরা রুখতে চাইছি। এরকম একটা মঠিক তৈরি করে একটা রাজনীতির সিম্পৃতি লিবার জন্য অভিষেক ছুটে গেছে। নাই তামান্নার মতো ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সে দুনিয়াটাই বোঝে না, রাজনীতি দূরের কথা, সে কিছুই বোঝে না, তাকে বোম মেরে দিল। কমসে কম তার বাড়িতে সৌজন্য সেটাও তো দেওয়া দরকার ছিল, কিন্তু সেখানে গেল না। এটা একটা রাজনীতি করার জন্য যাচ্ছে। তবে শুনলাম তো যার কাছে গেছিল নাকি তার হাতের আঙুল নেই, কি করে লিখলো, না কেউ লিখে বা তাকে মেরে দিয়ে লিখেছে, এসব অনেক ব্যাপার আছে। এটা একটা রাজনীতি করতে চাইছে। কিন্তু মানুষকে বলবো এই বাংলায় এসআইআর হওয়ার জন্য 221 কোটি টাকা অভিষেক ব্যানার্জির পিসি মমতা খরচ করছে। আরো বেশি তো কম নাই, কম বেশি 90,000-এর উপরে অফিসার দিচ্ছে মমতা ব্যানার্জি যাতে এসআইআর হয়। এবং এটাও মনে রাখুন, মুসলিম সমাজকে বিশেষ করে বলবো, পশ্চিম বাংলার মুসলমানরা বাংলাদেশি ঘুষপেটিয়াও বাংলাদেশ থেকে এসেছে এই কথাটা সর্বপ্রথম পশ্চিম বাংলায় যিনি বলেছিলেন তার নাম হলো মমতা ব্যানার্জি। স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে যিনি মেরেছিলেন, যেই তালিকার মধ্যে সব মুসলমান বাংলাদেশিদের নাম আছে তার নাম হলো মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি আজকে বিজেপিকে রাস্তা করে দিয়ে এই বাংলায় এসআইআর করার জন্য সুব্যবস্থা তৈরি করছে। এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত আপনাদের জন্য ভালো হবে। ডবল চাকরি হবে, হলো না, চাকরি কারো যাবে না, চাকরি চলে গেল, ওবিসি কিছু হবে না, ওবিসি সংযোজন, নতুন সংযোজন হলো, এই রাজ্যে ওয়াকআপ আইন জারি হতে দেব না, ওয়াকআপ আইন জারি হলো, আমি বেঁচে থাকতে রাজ্যে এসআইআর হতে দেব না, এসআইআর শুরু, রাজ্যের মুখ্যমন্ত্রীর মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে কি বলবেন? এটা সম্পূর্ণ ধোঁকা দিয়েছে। তো আমি তো প্রথম থেকে বলে আসছি যে মমতা ব্যানার্জি সম্পূর্ণ ধোঁকা দিচ্ছে, নাটক করছে, মানুষের সঙ্গে ফ্রড করছে, চিটিংবাজি করছে, মানুষকে পুরো ধ্বংসের দিকে বাঙালির দিকে ঠেলে দিচ্ছে। গুজরাটিরা এই রাজ্যের রাস্তা চেনে নেই। এই রাজ্যে গুজরাটিদের সহযোগিতায় পিছন থেকে মমতাকে ক্ষমতায় আনা হয়েছে এবং এই রাজ্যে বিজেপিকে মমতা ব্যানার্জি পুরো রাস্তা তৈরি করে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন এ কথা বলি তখন আমাদেরকে বলা হয় বিজেপির লোক। কেন বিজেপি যদি না বলা হয় তাহলে বিজেপিকে যারা অপছন্দ করে তারা আমাদের পাশে চলে আসবে, এই জন্য তাদের নজরে আমাদেরকে খারাপ করবে বলে বিজেপি বলা হয়। মমতা ব্যানার্জি একটা কথা বলেন তো, যেটা ওয়াদা করেছিল করেছে এমন কি আছে? মাদ্রাসা 10,000 দেবে বলেছে তো দেয়নি, ফুরপুরা রেল হবে হয়নি, ফুরপুরা উর্দু পর্যটন কেন্দ্র হবে হয়নি, ভাঙড়ে কি বলে হসপিটাল হবে বলেছিল, ওই যে কি বলে এই কথাটা বলে আপনি তো বলেছিলেন। দেখুন আমি জুলুমের শিকার হয়েছি, আর আমি কেন করতে পারিনি সেটা ভাঙড়ের মানুষকে যে বলবো, কিন্তু সে তো ক্ষমতায় রয়েছে, তাকে কে জুলুম করবে? কথা বুঝে আসছে? কোন কথাটা একটা বলুন যে সে করেছে? এগুলো ওপরে পুরো একদম ফ্রড কথা বলে মানুষকে ধোকা দিয়েছে, মানুষের লাইফকে বরবাদ করে দিয়েছে। এই জায়গায় একটা কথা আপনি তুললেন ওবিসি, আমি ওবিসিটা নিয়ে মানুষকে বলবো এসআইআর নিয়ে অবশ্যই সজাগ হন, তৈরি হন, কিন্তু আতঙ্ক হয়ে জীবনের ক্ষতি না হয়ে যায় বা কোনো ঝগড়াই না নেমে পড়েন, এটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু ক্ষতি বিশাল হয়ে যাবে। আর এই এসআইআর থেকেও কোনো অংশে ভয়ঙ্কর কম নয়, সেটা হলো ওবিসি। ওবিসি দ্বারা সংরক্ষণের দ্বারা মুসলিম ছেলেরা বিভিন্ন স্কুল বড় বড় কলেজে চান্স পাচ্ছিল, বড় বড় জায়গায় পৌঁছাচ্ছিল, ডাক্তার, জজ, বিভিন্ন শিক্ষা, উকিল,
আইএস আইপিএস ডিএম ভিডিও হচ্ছিল, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। এই মমতা ব্যানার্জি ইচ্ছা করে করেছে। অতএব ভাবুন, দেখুন। জুলফিকার মোল্লা প্রশ্ন করছে, গতকাল একটি ইমাম সংগঠনের ডাকে ইমাম সমাবেশ ছিল, ওখানে ফিরহাদ হাকিম মহাশয় এসেছিলেন। ওনাকে এক সাংবাদিক প্রশ্ন করে ওবিসি নিয়ে মুসলিমরা বঞ্চিত, প্রশ্নের জবাব না দিয়ে পালিয়ে যায়। সেই তো বঞ্চিত করেছে, উত্তর দেবে কি করে? ক্যাবিনেট মন্ত্রীরা তো সই করেছে। মমতাও যেমন দোষী, ফিরহাদ হাকিম তেমন দোষী, আরো ক্যাবিনেট মন্ত্রী যারা রয়েছে তারা সবাই তো দোষী। সবাই মিলে ইচ্ছা করে প্ল্যান মাফিক নাগপুরে আরএসএস কে খুশি করার জন্য পশ্চিমবাংলার মুসলমানকে জনমের মতো ধ্বংস করে দিল। না মুসলিম গরিব ছেলেরা ডাক্তার হতে পারবে, না উকিল একেবারে আইএস আইপিএস ডিএম ভিডিও কোনো জায়গায় আর যেতে পারবে। এদের পুরো ভবিষ্যৎ শেষ। অতএব যে জাতি তার শিক্ষা থেকে শেষ হয়ে গেল, যে জাতি তার ছেলেদেরকে বিভিন্ন দেশের দপ্তরে পৌঁছাতে পারবে না, সে জাতিকে নির্মূল করতে আর সময় লাগবে না। রোহিত খান প্রশ্ন